আমার মোবাইল এটাতে দেখা যায় না কয়জন হিরান না হীরা ক্লিয়ার। আব্দুল্লাহ আল আরাফ কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। যাই হোক, কথা ক্লিয়ার শোনা না গেলে আমার ইনভেস্টটা পুরা জলে। 4,000 টাকা দিয়ে বয়া কিনছি, যদি ক্লিয়ার শোনা না যায় পুরা ধরা। আর বাসা খুব শীঘ্রই চেঞ্জ করে ফেলবো। এটা আপনাদের জন্য একটা আলাদা রুম সেট আপ দিব, মানে শুধু ক্লাস নিব ওটাতে। তো এই মাসটা একটু মানে কষ্ট হবে, বিশেষ করে আমার 21 তারিখ জয়েনিং তো। 21 তারিখ, সরি 21 তারিখ না, 23 তারিখ জয়েনিং। 23 ফেব্রুয়ারি এডিতে জয়েনিং আমার 23 ফেব্রুয়ারিতে হবে। তো তো ধীরে কিছু 80-90 জন, এটা 100 পর্যন্ত যাব। এই 80-90 জন হচ্ছে আমার প্রথম, যারা আমার যাত্রার সাথে ছিল। আমি যখন 25 তারিখ আমার এডিতে কিছু হয়ে যায়, এমন না যে আপনি গুনে গুনে 30টা দিয়েই অফ। তো জিকে কিছু আলোচনা করলাম, বা কিভাবে পত্রিকা থেকে যেটা পড়াবো, মুদ্রানীতি ও বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংকে এখানে যেমন সিআরআর, এসএলআর, এসডিএফ, হ্যাঁ এসএলএফ, তারপর হচ্ছে এই যে এসএলআর তো দিলাম, তারপর প্রভিশন, সিআরআর, এসএলআর, এসডিএফ, এসএলএফ, ব্যাংক রেট, হ্যাঁ হ্যাঁ ব্যাংক রেট, তারপর যে রিভার্স রেপো, এই যে এসএলএফ যেটা স্পেশাল রেপো, স্পেশাল রেপো, এসডিএফ রিভার্স রেপো, রিভার্স রেপো, হ্যাঁ তারপর হচ্ছে রেপো। হ্যাঁ, এই এই জিনিসগুলো তো আসলে ভালো ধারণা আছে কিনা কারো, মানে আমার থেকেও ভালো ধারণা এরকম কেউ আছে কিনা, তাহলে আমি আগেই সরে যাই বাবা। আমি আপনারা স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনি পড়ান। আমার থেকে ভালো পড়াতে পারবেন আমি যতটুকু, মানে এরকম প্রো লেভেলের কেউ আছেন কিনা, নাকি আপনাদের সবার এটাতে সমস্যা? এটা তো মুখস্থ সবাই পারে, সিআরআর 4%, এসএলআর 13%, হ্যাঁ এসডিএফ এই যে রেপো 10%, হ্যাঁ তারপর হচ্ছে রিভার্স রেপো 8.5%, এসএলএফ স্পেশাল রেপো 11.50 মেবি, হ্যাঁ 11.50%, হ্যাঁ ব্যাংক রেট 4%। এগুলো রেট সবাই জানে আসলে। এই জিনিসগুলো আসলে কি, এগুলো ভাইবার সময় জিজ্ঞেস করে, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আপনারা কি এগুলো পারেন কিনা কেউ একটু বলেন তো, মানে প্রবলেম আছে আসলে। এগুলো মুখস্থ যে কেউ পারবে, বাট এই জিনিসগুলো পারেন না। ভাইভাতে এগুলো জিজ্ঞেস করে, রিটেনে আসতে পারে হোয়াট ইজ রেপো। আপনি রেপো রেট শিখে রাখছেন, রেপো রেট 10%, এটা দিয়ে কি আর হবে? এই যে রিটেনের একটা কোশ্চেনে যদি আসে, জিকে রিটেন, হোয়াট ইজ রেপো অ্যান্ড হোয়াট ইজ দ্য কারেন্ট রেপো রেট, তাহলে হোয়াট ইজ রেপো বললে ওটার উত্তর দিলে এক নাম্বার, কারেন্ট রেপো রেট দিলে 1 নাম্বার। তার মানে আপনি রেপো কি এই জিনিসটা না জানার কারণে আপনি একটা নাম্বার থেকে বঞ্চিত হবেন, আরেকজন এটা পাবে। হুম, পারি না স্যার। আচ্ছা, এই জিনিসগুলো খুবই সহজ, আসলে খুব সহজে কিন্তু এগুলো পারা যাবে। তো আহ শুরুতে যদি আবার মুদ্রানীতি, যেমন মুদ্রানীতি কারা দেয়, রাজস্ব নীতি, মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি, ভাইভাতে একবারে মানে বেশি জিজ্ঞেস করে। অথবা এটা রিটেনও, রিটেন জিকে তো আসে যে ফিসকাল পলিসি অথরিটি কে, বা মনিটারি পলিসি, যে মনিটারি পলিসি অথরিটিটা কে, আসবে যে বাংলাদেশ ব্যাংক। মনিটারি পলিসি দেয় বাংলাদেশ ব্যাংক, ফিসকাল পলিসি দেয় হচ্ছে অর্থ মন্ত্রণালয়, এগুলো আসে। তারপর হচ্ছে যেমন মনিটারি পলিসি, যে এই যে এটাকে কি বলে, মনিটারি পলিসি বছরে কয়বার দেয়, যেটা আগে দুইবারই, বছরে দুইবার দেয়। আগে মাঝখানে ওই যে আব্দুর রউফ তালুকদার আসি বছরে একবার করে ফেলছে ফাঁকিবাজি করার জন্য। এরপর হচ্ছে এখন আবার দুইবার, পরিবর্তিত পরিস্থিতির আগেই আইএমএফ থেকে লোন নেওয়ার পরে ওরা প্রেসার দিছে যে না, তোমাকে মনিটারি পলিসি দুইবার দিতে হবে। এখন মনিটারি পলিসিটা আসে, পরীক্ষা ডিরেক্ট আসে যে বাংলাদেশ ব্যাংক বা মনিটারি পলিসি বা মুদ্রানীতি প্রণয়ন করে কে, বাংলাদেশ ব্যাংক। বছরে কয়বার মুদ্রানীতি প্রণয়ন করা হয়? বছরে দুইবার মুদ্রানীতি প্রণয়ন করা হয়। এরকম আর কি বিভিন্ন আসবে, পারবেন। একটু আমি মোবাইলটা চার্জ দিয়ে নিই, একটু 1 সেকেন্ড। যেটা আজকের পড়া।
অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক খাতে স্থিতিশীলতা। হ্যাঁ, অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক খাতে স্থিতিশীলতা অর্জনের জন্য যে নীতি গ্রহণ করা হয় সেটাই মুদ্রানীতি। তাহলে মুদ্রানীতি প্রণয়ন করে হচ্ছে কোন একটা দেশের মুদ্রানীতি প্রণয়ন করে সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। যেমন হচ্ছে এই যে ইয়াতে আসবে ওই কোন বিভিন্ন দেশের কেন্দ্রীয়, এটা জিকে ক্লাসের সময় বলবো, এই যে আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ফেডারেল রিজার্ভ ব্যাংক। তারপর হচ্ছে ভারতেরটা কি? তারপর হচ্ছে ব্যাংক এই যে ইংল্যান্ডেরটা কি, মানে হচ্ছে যুক্তরাজ্যের কোনটা? এগুলো আসে। ইউক্রেন যুদ্ধের পর ওই সময় ইউক্রেনেরটা আসছিল, রাশিয়ারটা আসছিল। মুদ্রার নামটা আসে যে রিটেন জিগের জন্য, ওটা রাশিয়ারটা রিভনিয়া, ওটা কিন্তু তখন আসছিল প্রচুর। সরি, ইউক্রেনেরটা মেবি, হ্যাঁ রাশিয়ার রুবল, ওগুলো কিন্তু ওই সময় মানে কনটেক্সট ওই পরিস্থিতি অনুযায়ী। তখন যেমন আমাদের পরীক্ষার সময় তখন বেশি সুইফট আসছিল, সুইফটের পূর্ণরূপ সুইফট, এটা 2বার আসছিল। আমি ব্যাংক পরীক্ষা দিছি 5টা, তো 5টার মধ্যে সুইফট আমি 2বার পাইছি রিটেনে, সুইফটের পূর্ণরূপ। কারণ কি? তখন হচ্ছে কি ওই এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়াকে সুইফট থেকে বের করে দিছিল, সুইফটের পূর্ণরূপ আসছিল। তারপর তখন আরটিজিএস এর পূর্ণরূপ আসছিল, আরটিজিএস বিনিময় কত তারিখে চালু হয়েছে এটা আসছিল। আর এখন তো দেখা যাচ্ছে বিনিময়টা একটা পুরাই মানে সজীব ওয়াজেদ জয়ের একটা শেল কোম্পানি, মানে পুরা লস পড়ছে। আসলে বিনিময়টা আমি চালু হয়েছে কিন্তু কেউ আসলে রিয়েল লাইফ ইউজ করে না, কিন্তু আমরা ফোকাসে কিন্তু উড়াধুরে লিখতাম বিনিময়। হ্যাঁ, এটা হচ্ছে আইডিটিপি, ইন্টারঅপারেবল আইডিটিপি এর পূর্ণরূপ ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজাকশন প্ল্যাটফর্ম। বিনিময়টা ছিল একটা আইডিটিপি, মানে হচ্ছে এই যে ফিনটেক যে ইয়াগুলো আছে, যে মোবাইল ফাইন্যান্স যেগুলো ইয়া করে যে 13টা, ওরা ওদের মধ্যে যেমন বিকাশ থেকে বিকাশে ট্রান্সফার করা যায়, বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করা যায়, কিন্তু বিকাশ থেকে আমি রকেটে কিভাবে ট্রান্সফার করব, রকেট থেকে নগদে কিভাবে নিব, ওই জিনিসটা করার একটা প্ল্যাটফর্ম ছিল বিনিময়। তবে বিনিময়ে কেউ ইউজ করছে কিনা আমি জানি না, আমিও অনেকবার চেষ্টা করছিলাম, ওই সময় খুলছিলাম, বাট এটার এত সুফল পাইনি। তারপর এই যে বছরে কয়বার মুদ্রানীতি? বছরে 2বার, যেটা একটু আগে বলে ফেলছি, 2বার 6 মাসে। মানে একটা হচ্ছে জানুয়ারি টু জুন, হ্যাঁ, আর একটা হচ্ছে জুলাই টু ডিসেম্বর, 2 প্রান্তিকে দেয়। এই জানুয়ারি থেকে জুন এই 6 মাসে আমাদের এই যে তোমার মুদ্রা ব্যবস্থা বা আমাদের ইয়াটা কি হবে, এই যে যেটাকে বলে বেসরকারি খাতের ঋণ প্রবাহ কেমন হবে, সরকারি খাতের ঋণ প্রবাহ কেমন হবে, তারপর হচ্ছে মূল্যস্ফীতির টার্গেটটা কি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য রেপো রেটটা কত হবে, এই জিনিসগুলা প্রতি 6 মাসের জন্য একটা টার্গেট করে। এবং ওই ইনফ্লেশন কমানো, মূল টার্গেট থাকে ইনফ্লেশন কমানো। হ্যাঁ, ওই টার্গেট নিয়ে 6 মাসে বছরে 2বার, জানুয়ারি থেকে জুন, জুলাই থেকে ডিসেম্বর। এগুলো ভাইবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, রিটার্নেও কিন্তু আসতে পারে, এগুলো কিন্তু রিটেন জিকেরও পড়া হয়ে যাবে। তারপর মুদ্রানীতির উদ্দেশ্য হচ্ছে ওই যে যেটা একটু আগে বললাম, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। তারপর হচ্ছে ওই যে 6 মাসে, সরি মানে 6 মাসের মুদ্রা ব্যবস্থা বা টাকার যোগান, মুদ্রা ব্যবস্থার এটা পরিকল্পনা। হ্যাঁ, 6 মাসের এটা, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এই যে রেপো রেট, যেটা রেপো রেটে আসলে বলবো, গতকালকে অলরেডি বলে ফেলছে। রেপো রেট কি? রেপো রেট হচ্ছে যে হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো ধার নেয়। তাহলে যদি ওই রেপো রেটটা যদি বাড়ানো হয়, হ্যাঁ ধরেন রেপো রেট ছিল 6%, এই 6% রেটে সেন্ট্রাল ব্যাংক থেকে প্রাইভেট ব্যাংকগুলো আপনার টাকা ধার নেবে, মানে 1 লাখ টাকা নিলে 6,000 টাকা ইন্টারেস্ট দিবে। কিন্তু সরকার যদি এই রেপো রেটকে যে এখন 10% করে ফেলছে, 10% করছে মানে 1 লাখ টাকা ধার নিলে 10,000 টাকা সেন্ট্রাল ব্যাংকে দিতে হবে, তো স্বাভাবিক। তো ওরা 1 লাখ টাকা ধার নিয়ে
6,000 টাকা ইন্টারেস্ট দিতে হইতো, তখন কিন্তু ওরা বেশি বেশি সেন্ট্রাল ব্যাংক থেকে লোন নিত। হুম। কিন্তু যখন এটা 10% হয়ে যাবে, ওরা সেন্ট্রাল ব্যাংক থেকে লোন কম নিবে, কারণ সেন্ট্রাল ব্যাংকে বেশি পে করতে হচ্ছে। তো সেন্ট্রাল ব্যাংক থেকে লোন যদি ওরা কম নেয়, ওদের হাতে টাকা কম থাকবে। ওদের হাতে টাকা কম থাকা মানে কি? মানুষের হাতে বাজারে মানুষকে ঋণ দিবে কম। তো মানুষের কাছে ঋণ কম দিবে মানে কি? মানুষের হাতে টাকা থাকবে কম। মানুষের কাছে টাকা থাকা কম মানেই হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকা। কারণ মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির প্রাইমারি যে তিনটা কথা বলছিলাম, মূল্যস্ফীতি মানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, বাজারে অর্থের যোগান বেড়ে যাওয়া, এবং টাকার মান কমে যাওয়া। এই তিনটা জিনিস মানে হচ্ছে মূল্যস্ফীতি, বা যেটাকে মুদ্রাস্ফীতি নামেও পরিচিত। তো যাক, এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যেটা গত লাস্ট 1 বছর ধরে আমাদের এই যে মূল্যস্ফীতি প্রায় 10%-এর উপরে, মানে 10% রেঞ্জের আগে পরে, 9.94, 9.96, 10.73, মানে 10.33, এরকম এই রেটের মধ্যে উঠানামা করতেছে। এই যে এটাই মূল চিন্তাটাই হচ্ছে এখন এটা, যে মূল্যস্ফীতিটা কিভাবে নিয়ন্ত্রণ করবে। তারপর জিডিপির প্রবৃদ্ধি ত্বরান্বিত করে। এই যে মূল্যস্ফীতি যদি বেশি থাকে, মূল্যস্ফীতি বেশি থাকলে কিন্তু ওই যে যেটা বললাম, জিডিপি প্রবৃদ্ধি হয় না কেন? ওই যে মূল্যস্ফীতি বেশি। হুম। টাকার মান কম। ইম্পোর্ট করতে, আমি একটা কলকারখানা আমি ইম্পোর্ট করব, হ্যাঁ, আমি র মেটেরিয়াল ইম্পোর্ট করব, ইম্পোর্ট করতে টাকার মান কম, আমার টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে। টাকা বেশি খরচ হয়ে যাওয়ার কারণে আমার প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। আবার মূল্যস্ফীতি থাকলে ব্যাংকে সুদের হার বেশি থাকে, আমি ব্যাংক থেকে লোন পাচ্ছি কম, অথবা বেশি রেটে লোন পাচ্ছি। যার কারণে আমি ব্যবসায়ী, আমি উদ্যোক্তা, আমি নতুন কোনো কলকারখানা খুলি না, অথবা আমার কলকারখানা থাকলেও আমি র মেটেরিয়াল ইম্পোর্ট করা একটু কমাই দিছি, কারণ মূল্যস্ফীতি বেশি থাকা মানেই হচ্ছে টাকার মান কম থাকা। তো টাকার মান কম, টাকার অবমূল্যায়ন, বেশি টাকা খরচ করতে হয়। তো যার কারণে আমি প্রোডাকশনে যাই কম, নতুন ভাবে ব্যবসাটাকেও সম্প্রসারণ করি না। যার ফল কি? এরপরে ওই যে মূল্যস্ফীতি বেশি থাকলে তখন ওই যে হয় কি, বিনিয়োগ কম হয়, কারণ ব্যাংক থেকে ঋণ নেয় না। এই যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক থেকে ওরা ঋণ কম নিলে ওদের ব্যবসা সম্প্রসারণ হয় কম। যার কারণে ওরা কি করে, ব্যবসা সংকুচিত করে ফেলে, নতুন নতুন ব্যবসা সম্প্রসারণ করে না। এটার ফল পড়ে হচ্ছে কর্মসংস্থানে, কর্মসংস্থানের হারটা কমে যায় এবং বেকারত্ব বেড়ে যায়। আলটিমেট সব কিছুর রেজাল্ট হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি কমে যাবে। এই মূল মূল মুদ্রানীতির মূল উদ্দেশ্যটাই হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি কিভাবে বাড়াবো, হ্যাঁ, তারপর মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করব। তারপর 6 মাসের মুদ্রা ব্যবস্থার একটা পরিকল্পনা থাকে, আমি কি করব, আমার এই রেপো কত হবে, এসএলএফ কত হবে, এসডিএফ কত হবে, আমার ইনফ্লেশন টার্গেটটা কত হবে, আমার প্রাইভেট সেক্টর, এই যে প্রাইভেট সেক্টরের ঋণের প্রবাহটা কেমন হবে, পাবলিক সেক্টরের ঋণের প্রবাহটা কেমন হবে, এই জিনিসের একটা ওভারঅল একটা প্ল্যানিং থাকে। এটাই হচ্ছে মূল্যস্ফীতি, সরি, মুদ্রানীতির মূল উদ্দেশ্য। আপনারা আমার কথা শুনতেছেন কিনা, বুঝতেছেন কিনা, কিছুই আসলে আমি জানি না। হাতে মোবাইল নেই, হ্যাঁ, হাতে মোবাইল নাই, দুঃখিত, মোবাইলে চার্জ নাই। যাই হোক, আশা করি সবাই শুনতেছেন। আশা করি বোরও হয়ে যাচ্ছেন না, যে একদম মানে বের হয়ে চলে গেছেন। কয়জন হয়েছে আমি একটু দেখি, কয়জন দেখতেছেন। হ্যাঁ, 22 জন যথেষ্ট। তার মানে কারো কারো এখনো ভালো লাগতেছে হয়তো, আর নাইলে ওটা টাকা দিয়ে দিছেন, কি করব, নিরুপায়, 1-2টা ক্লাস দেখি না অন্তত। হ্যাঁ। মুদ্রানীতিতে কি কি থাকে অলরেডি বলে ফেলছি এই আলোচনাটায়, মুদ্রানীতিতে কি কি থাকে আপনারা অলরেডি এখন জানেন, শুনে গেছেন। এগুলো ভাইবার জন্য বেশি ইম্পর্টেন্ট, রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর তাহলে আপনি বলতে পারেন, আপনি এই যে ভাইবার জন্য ইম্পর্টেন্ট, আপনি এটা এখন কেন দিচ্ছেন? অবশ্যই আপনি যে এই যে ফোকাস লিখবেন, এই জিনিসগুলো সম্পর্কে ধারণা না থাকলে, আপনার খাদ্য খাদ্য নিরাপত্তা নিয়ে আসছে, আপনার খাদ্য নিরাপত্তা ফোকাস আসলে ওখানে আপনার মূল্যস্ফীতি কথাটা আসবে। হ্যাঁ, মূল্যস্ফীতির কথা আসবে, কারণ মূল্যস্ফীতি বেশি থাকলে খাদ্য নিরাপত্তা একটা আঘাত পড়ে। খাদ্য নিরাপত্তা অর্জন করার জন্য আমার মূল্যস্ফীতি কমাইতে হবে। তাহলে করণীয় অংশে, খাদ্য নিরাপত্তা অর্জনের করণীয় অংশে তো আপনি মূল্যস্ফীতি কমাইতে হবে। তখন ওখানে তো আপনি একটা পয়েন্ট বের করতে পারবেন, বাংলাদেশ ব্যাংক পলিসি রেট বাড়াইতে হবে, রেপো রেট বাড়াইতে হবে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে এই যে আপনার এই যে প্রাইভেট সেক্টরে ঋণ প্রবাহ বাড়াইতে হবে, মুদ্রানীতি ঠিকভাবে সঠিকভাবে প্রণয়ন করতে হবে। মুদ্রানীতি জিনিসটাই যদি আপনি না জানেন, আপনি কিভাবে, আমি বললাম সবকিছু রিলেট করা শিখেন। আপনি জানেন যে দারিদ্র্যের হার 18.7%, হ্যাঁ, 2022 সালে 18.7, বাই হুক অর বাই ক্রুক 18.7% এটা খাওয়ানো যায়।
যে কোনো ভাবে আপনি যে দারিদ্র্যের হার, যে কোনো কিছুতে চ্যালেঞ্জে সীমাবদ্ধতায় দারিদ্র্যের হারটা ইউজ করে ফেলতে পারেন। 18.8 চরম দারিদ্র্যের হার 5.6% ছিল। এই যে এগুলো ইউজ করা শিখতে হয়। বলেন যে কিভাবে ডাটা দিব, কিভাবে ডাটা দিব, ডাটা দেওয়া যায়। যেমন গতকালকে যেটা আসছে মাথাপিছু আয় চূড়ান্ত হিসাব, আমি যে আপনাদেরকে 5 বছরের একটা ডাটা দিছিলাম, ওখানে এডিট করবেন, ওটা ছিল সাময়িক হিসাব 2023-24-এর মেবি, হ্যাঁ 2023-24-এর সাময়িক হিসাব ছিল। এটা কিভাবে মনে রাখবেন? 2-7, হ্যাঁ 3-8। আমি কিভাবে মনে রাখছি? এটা 2-2-3 আছে আর 7-8 আছে। আগে পরে মুখস্থ করিয়েন না, 2738 মুখস্থ করিয়েন না। আপনি শিখবেন কি 2-3-7-8, এই যে 2-3-7-8 একদম মানে 2738 এটা বললে আপনার মাথার ব্রেনের মধ্যে এটা আজকে পড়বেন, এক সপ্তাহ পরে ভুলে যাবেন। আমি কখনো মুখস্থ করি না, আমি এরকম মনে রাখি 2-3-7-8 শেষ। এই যে হ্যাঁ 2-3-7-8 কিভাবে আপনি এইভাবে সাজালে এটা মুখস্থ করা লাগবে না। হ্যাঁ, তারপরে যে গত অর্থ বছরে এই যে 2023-24 অর্থ বছরে 2023-24 অর্থ বছরে 23-24 অর্থ বছরে এটা কি বলে মুদ্রাস্ফীতির হার ছিল 10.33%। হ্যাঁ, এটাও ছিল যে গতকালকে যেটা বিবিএস এর, এগুলো রেফারেন্স হচ্ছে বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এগুলো আপডেট করে নিন। হ্যাঁ, এই জিনিসটা এই যে 10.33, এই যে গড়ে মানে গত এই অর্থ বছরে এক বছরে গড়ে 10.33 করে মুদ্রাস্ফীতি ছিল বা মূল্যস্ফীতি ছিল। হ্যাঁ, এটা তারপর এরকম এভাবে মনে রাখবেন। আপনি এই ডাটাটা এক বছর খাওয়াইতে পারবেন, এই ডাটাটা একটু মনে রাখেন। তারপর হচ্ছে আরেকটা যেটা ওই যে হ্যাঁ 2023-24-এ জিডিপি গ্রোথ রেট, জিডিপি গ্রোথ মানে জিডিপি প্রবৃদ্ধির হার, এটা চূড়ান্ত হিসাব। আগে ছিল মেবি টার্গেট ছিল 5.78 নাকি 82, কিন্তু এটা হয় নাই, এটা হয়ে গেছে আপনার 4.22। আমি এটা মনে রাখছি কি 4 আছে, 4 অর্ধেক 2 বার আছে, 2-2-4, হ্যাঁ 4.22%। কিন্তু এটার মধ্যে প্রথম আলোতে আজকে 5.22 লিখছে। এখন আমার পেজে আমি যখন আজকে এটা আপলোড করলাম, অনেক একজনের প্রথম আলোর রেফারেন্সটা দিছে, প্রথম আলোতে 5.22 লেখা, কিন্তু ডেইলি স্টার বলেন, তারপর হচ্ছে যে ঢাকা ট্রিবিউন, অনেকগুলা পত্রিকায় 4.22 লেখা। এখন ব্যাপারটা হচ্ছে এটা এখনো অফিসিয়ালি পাবলিশ হয় নাই। এটা মেবি আমাদের কোন মানে কোন অ্যাডভাইজার উনি এটা ঘোষণা করছিলেন যে এটা চূড়ান্ত হিসাবে এটা এখনো পাবলিকলি এটা ডকুমেন্ট আকারে এখনো প্রকাশিত হয় নাই। বিবিএস এটা যদি পাবলিশ করে 4.22 নাকি 5.22 এটা দেখি না। আচ্ছা, মূল কথায় আসি, বাইকটা কথা বেশি বলতেছি, আবার আপনারা চলে গেছেন কিনা দেখি। না, 20 জন, 2 জন চলে গেছে। আহারে, ওদের ভাল লাগতেছে না মনে হয় বেচারারা। আচ্ছা, মুদ্রানীতি, মুদ্রানীতিতে কি কি থাকে? আজকের ক্লাসটা একদম বেসিক, আজকের ক্লাসটা বলতে পারে না যে এটা থেকে ফোকাস আসবে না, ফোকাস আসবে না, বাট ফোকাস যত রকমের যত ফোকাসই আসুক না কেন, আপনি কিন্তু এই জাতীয় এই এই আজকে যেটা শিখবেন এখান থেকে কিন্তু কিছু জিনিস কাজে লাগা ফেলতে পারবেন। হ্যাঁ, আপনি রেপোরেট শব্দটা যদি আপনার ফোকাস আপনি ইউজ করেন, আপনার এটা কত সমৃদ্ধ হবে। আপনি রেপোরেট কি জানেনই না, অথচ রেপোরেট চাইলেই কিন্তু যে কোনো জায়গায় মূল্যস্ফীতি টাইপের আসলে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে কর্মসংস্থান, কর্মসংস্থান কমে গেলে ওই যে সুদের হারের ইস্যুটা নিয়ে আসতে পারেন, কত সুন্দরভাবে রিলেট করা যায়। ওই চিন্তা শক্তি বাড়ানোর জন্য এগুলো লাগবে। মুদ্রানীতিতে কি কি থাকে? হ্যাঁ, 6 মাসের নীতি, এটা জানেন অলরেডি। হ্যাঁ, 6 মাসের মুদ্রানীতি, মুদ্রানীতি। তারপর নীতি সুদহার কত থাকবে, নীতি সুদহার কত থাকবে। নীতি সুদহার মানে যেটা বললাম পলিসি রেট। হ্যাঁ, পলিসি, পলিসি রেট বা রেপো রেট বলে, এটা সেম সেম রেপো রেট। নীতি সুদহার কত থাকবে, মূল্যস্ফীতি কত থাকবে, মূল্যস্ফীতি কত থাকবে। তারপর হচ্ছে আর থাকে এই যে বিনিয়োগ, সরকারি বেসরকারি বিনিয়োগ, সরকারি বেসরকারি খাতে বিনিয়োগ লক্ষ্যমাত্রা। হ্যাঁ, সরকারি খাতে কত পার্সেন্ট মানে টোটাল বিনিয়োগের কত পার্সেন্ট সরকারি খাতে ব্যয় বিনিয়োগ হবে, মানে ব্যাংকের যে বিনিয়োগ, ব্যাংক কত পার্সেন্ট পাবলিক মানে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ করবে আর কত পার্সেন্ট গভর্নমেন্ট সেক্টরে, মানে হচ্ছে গভর্নমেন্ট যে বিভিন্ন প্রজেক্ট করে, প্রজেক্ট থেকে যে গভর্নমেন্ট লোন নেয়, কতটুকু লোন পর্যন্ত মানে গভর্নমেন্ট নিতে পারবে তার একটা ইয়া থাকে। এটাতে কিন্তু অনেক বড় কিন্তু এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বা দেশের অর্থনীতিতে কিন্তু এটা বড় একটা প্রভাব। যেমন এই রিলেশনটা আপনাদেরকে একটু বলি, রিলেশনটা
হচ্ছে যদি ধরেন সরকার বললো যে, ধরেন একটা উদাহরণ, সরকার বললো যে আমার টোটাল ঋণের 100% ঋণের এবারে আমি, হ্যাঁ, 20% ঋণ সরকারি খাতে ব্যয় করব, আর 80% ঋণ বেসরকারি খাতে ব্যয় করব, মানে বেসরকারি খাতে দিব, মানে ওই ইয়াটা মানে ঋণগুলো বেসরকারি খাতে যাবে। তো এখন সরকারি খাতে 20% গেলে আর বেসরকারি খাতে 80%, মানে অনেক বেশি যাচ্ছে। তাহলে বেসরকারি খাতে ঋণ গেলে কি সুবিধা? এই যে প্রাইভেট সেক্টরে যখন আপনার ইনভেস্টমেন্টটা হবে, তখন স্বাভাবিক ইয়াটা হবে, এই যে আপনার ওরা প্রোডাকশনে ইয়া করবে, ইনভেস্ট করবে। তারপর হচ্ছে শিল্প কারখানার প্রসার হবে। শিল্প কারখানার প্রসার হলে কি হবে? শিল্প কারখানার প্রসার হলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। তারপর হচ্ছে মানুষের কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব দূর হবে। তারপর হচ্ছে মানুষের এই যে আর্থিক একটা সক্ষমতা তৈরি হবে। হ্যাঁ, তাহলে টোটালি এটা দেশের জন্য লাভবান, বেসরকারি প্রাইভেট সেক্টরে। কিন্তু সরকার যদি সরকারি খাতে যদি বেশি, মানে ধরেন এটা 20-এর জায়গায় আবার বললো যে না, আমরা 30% সরকারিতে যাবে, 70% বেসরকারিতে যাবে, তখন হবে কি? যে টাকাটা যে টাকাটা মানে প্রাইভেট সেক্টরে ইনভেস্ট হওয়ার কথা, ওই প্রাইভেট সেক্টরে ইনভেস্ট হওয়ার পরে এই যে আপনার কর্মসংস্থান বাড়তো, শিল্প কারখানার প্রসার হইতো, ওগুটা না হইয়া সরকারি খাতে ব্যয় হওয়ার কারণে ওগুলো কিছুই হবে না। যার কারণে এখানে একটা ঋণের ঘাটতি তৈরি হয়ে যাবে, যে 10%-এর একটা ঘাটতি তৈরি হবে। ওই 10%-এর একটা ঘাটতি হওয়ার কারণে ইন্টারেস্ট রেটও হয়তো বাড়ে যেতে পারে, কারণ তখন বেসরকারি খাতের ঋণটা হচ্ছে কম। তো কম, তখন এটা একটা ইয়াত প্রতিযোগিতা চলে আসে যে যেহেতু কম, তো এবারে 10% কম, তার মানে যা আছে তার মধ্যে এখন অনেকেই কম পাবে, যারা আগে হয়তো পাওয়ার যোগ্য তারা পাবে না, এখন পাইতে হলে হয়তো দেখা যাচ্ছে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। তারপর হচ্ছে সরকারি খাতে যখন 10% চলে গেছে, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি যেহেতু নাই, ঋণটা যেহেতু কম যাচ্ছে, ওই যে বিনিয়োগ হবে না, কর্মসংস্থান কমে যাবে। সরকারিটাতে আসলে হয় কি, ওই সরকারিটাতে আসার কারণে উন্নয়ন প্রকল্প এগুলো ব্যয় হয়ে যাবে, এগুলো থেকে প্রোডাক্টিভ কিছু আসবে না। পদ্মা সেতু একটা বানাই দিলাম, যে সরকারি, হ্যাঁ আমি পদ্মা সেতুকে নিয়ে বলতেছি না, একটা উদাহরণ। গভর্নমেন্ট এই যে যেগুলাতে ব্যয় করে ওগুলা থেকে কিন্তু মানে ইয়া আসে না, এই যে আপনার আয় আসে না, সাথে সাথে আসে না, দীর্ঘদিন পরে যায়, তখন এটা একটা প্রজেক্ট শেষ হয়, তারপর অনেকগুলো আছে সেবামূলক, ওগুলো থেকে কোনো আয় আসবে না। তো যার কারণে এই এই জিনিসটাও কিন্তু মুদ্রানীতিতে উল্লেখ থাকে যে আগামী 6 মাসের ব্যাংক যত টাকা ঋণ দিবে, তার কত পার্সেন্ট সরকারি খাতে হবে আর কত পার্সেন্ট বেসরকারি খাতে হবে। হ্যাঁ, এলে ব্যাপার আছে কিছু। ধরেন বাংলাদেশ ব্যাংক যদি টাকা ছাপায়, টাকা ছাপিয়ে যদি সরকারকে ঋণ দেয়, তাহলে কি সমস্যা? এগুলো ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, যে সরকার তো বাংলাদেশ ব্যাংক চাইলে টাকা ছাপাইতে পারে, টাকশালের মধ্যে অ্যাভেলেবেল টাকা পড়ে আছে, এগুলো ছাপাই দিয়ে না দিবে, সমস্যা আছে? আমার দেখেন, আমার দেশে যদি 100 টাকা সমমূল্যের সম্পদ থাকে, তাহলে আমার বাজারেও 100 টাকা ছাপতে হবে। আমি যদি জোর করে 100 টাকার জায়গায় 120 টাকা ছাপায় ফেলি, তাইলে ওই 120 টাকা দিয়ে আমি কিন্তু প্রোডাক্ট কিনবো, কি ওই 100 টাকার প্রোডাক্টই কিনবো। আলটিমেটলি ওই প্রোডাক্ট যেটা 100 টাকা মূল্যের, প্রোডাক্টের দাম অটোমেটিক 120 টাকা হয়ে যাবে। তার মানে কি, এই যে কোনো জিনিসের দাম বেড়ে যাওয়া মানেই তো মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি। মানুষের হাতে টাকা বেশি চলে আসছে, কিন্তু আমার আমার কিন্তু ইয়াটা কিন্তু 100-ই রয়ে গেছে, সম্পদ 100-ই রয়ে গেছে, কিন্তু আমি কিনতেছি 120 টাকা দিয়ে, দাম বেড়ে গেছে। তারপর মানুষের হাতে আগে 100 টাকা ছিল, ওই যে টাকা ছাকায় সবার সরকারকে ঋণ দেওয়ার কারণে মানুষের হাতে 120 টাকা। সরকার তো এগুলো নিজের পকেটে বগল দাবা করে বসে থাকে না, সরকার বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন বেতন ভাতা ভর্তুকি এগুলোতে সব মানুষকে দিয়ে দিচ্ছে, টাকা সব মানুষের হাতে চলে যাচ্ছে। এই কারণে টাকা ছাপায় ঋণ দিলে মূল্যস্ফীতি বাড়ে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে কত টাকা ছাপাবে এটাও কিন্তু মুদ্রানীতিতে থাকে। সব বাংলাদেশ ব্যাংক চাইলেই টাকা ছাপাতে পারে না, টাকা ছাপাইলে কি সমস্যা হয় দেখছেন তো। হ্যাঁ, আবার টাকা না ছাপালেও সমস্যা, টাকা টাকা ছাপানো দরকার। মুদ্রাস্ফীতি এই যে 4 to 5% মুদ্রাস্ফীতি ভালো। হ্যাঁ, এগুলো ভালো, অর্থনীতির জন্য ভালো। যা যাক, আমরা যেটা বলতে যাচ্ছি, মুদ্রানীতিতে কি কি থাকে অলরেডি জানেন। হ্যাঁ, মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে মুদ্রানীতিতে, মুদ্রার সরবরাহটা, হ্যাঁ মুদ্রা কতটুকু কি যাবে না যাবে এটা নিয়ন্ত্রণ থাকে, এটা জানেন। তারপরে নীতি সুধার কিভাবে কাজ করে, ওই যে পলিসি রেট কিভাবে কাজ করে এটা অলরেডি জানেন। পলিসি রেট পলিসি রেট কিভাবে কাজ করে? হ্যাঁ, পলিসি রেটের মধ্যে আছে যেমন রেপো রেট। রেপো রেট আছে, রেপো রেট মানে বললাম যে হারে, যে সুদের হারে
কেন্দ্রীয় ব্যাংক থেকে, হ্যাঁ কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য ব্যাংক ঋণ নেয়। হ্যাঁ এখন পলিসি রেট যেটা আছে ধরুন 10%, পলিসি রেট কত 10%। তাহলে যে হারে, হ্যাঁ কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য, ধরেন আমার ইসলামী ব্যাংক, আমার কাছে নগদ টাকা নাই, আমি বললাম কি বাংলাদেশ ব্যাংকের কাছে ধার চাইলাম, ওরা আমাকে ওই যে রেপো রেট, আমি তাদের কাছে গেলে ওরা আমাকে রেপো রেটে টাকাটা ধার দিবে, এই যে অল্প সময়ের জন্য, মানে স্বল্প মেয়াদী সময়ের জন্য, একটা নির্দিষ্ট টাইম থাকবে, এটা 6 মাস, 180 দিন, 365 দিন, হ্যাঁ 365 দিন, তারপরে এইরকম, মানে 6 মাস, 3 মাস, হ্যাঁ এরকম একটা টাইম ফ্রেম থাকে, মানে স্বল্প মেয়াদী যে সুদের হারে স্বল্প মেয়াদে কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য ব্যাংক সমূহ ঋণ নেয়, সেটা হচ্ছে রেপো রেট। রেপো রেটের পরে হচ্ছে, তাহলে রেপো রেটের মাধ্যমে কিভাবে সরকার এই যে মানি সাপ্লাইটা নিয়ন্ত্রণ করে, কিরকম দেখেন, ওই যে যেটা বললাম, রেপো রেট যদি বেড়ে যায়, রেপো রেট বাড়লে, রেপো রেট যদি বাড়ে, হ্যাঁ তাইলে সুদের হার বাড়বে, হ্যাঁ সুদের হার বাড়বে, সুদের হার বাড়বে, সুদের হার বাড়লে কি হবে, হ্যাঁ ব্যাংক সমূহ ঋণ কম নিবে, ব্যাংক ঋণ কম নিবে, হ্যাঁ ব্যাংক যদি ঋণ কম নেয়, ব্যাংক যদি ঋণ কম নেয়, তারা ঋণ দিতে পারবে কম, দিতে পারবে কম, হ্যাঁ তারা ঋণ দিতে পারবে কম, এই যে মানি সাপ্লাইটা নিয়ন্ত্রণ হয়ে গেল, মানুষের হাতে সাপ্লাইটা অটোমেটিক গেল না, তো দিতে পারবে কম, যদি কম দিতে পারে মানুষের হাতে, মানুষের হাতেও টাকাও যাবে না, মানুষের হাতে টাকা যাবে কম, মানুষের হাতে টাকা কম গেলেই তো মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ হয়ে গেল, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এটা এই যে রেপো রেটের মাধ্যমে করে। এরপরে আবার আছে রিভার্স রেপো, রিভার্স রেপোর মাধ্যমে কিন্তু মানি সাপ্লাই করে, মানি সাপ্লাইটা নিয়ন্ত্রণ করে রিভার্স রেপো, হ্যাঁ রিভার্স রেপো, যেটা আমি এই যে নেক্সট এরপর টপিকে আসবো, রিভার্স রেপোকে এসডিএফ বলে এখন, এসডিএফ এখন আর রিভার্স রেপো শব্দটা ইউজ করে। রিভার্স রেপো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে যে সুদের হারে টাকা তুলে নেয়, এখন মার্কেটে অনেক বেশি টাকা, কেন্দ্রীয় ব্যাংক বলে বর্তমানে রিভার্স রেপো 8.50%, এখন হচ্ছে মনে করেন ব্রাক ব্যাংক, ওদের কাছে অনেক টাকা, এখন ইসলামী ব্যাংকের কথা বলে তো লাভ নেই, ইসলামী ব্যাংকের আরো কেন্দ্রীয় ব্যাংক থেকে লাগবে, ওদের ক্ষেত্রে রিভার্স রেপোর কাজ নেই, যাদের কাছে উদ্বৃত্ত অর্থ আছে, যারা টাকা ফাও অলস পড়ে আছে, তখন কেন্দ্রীয় ব্যাংক বললো যে ঠিক আছে, তোমার কাছে ফাও অলস পড়ে আছে মানেই তো তুমি তো মানুষের কাছে ঋণ দিয়ে দিবা, মানুষের কাছে ঋণ চলে গেলে তো আমার তো মূল্যস্ফীতি বেড়ে যাবে, ঠিক আছে তোমার থেকে টাকাটা আমি তুলে নিব, ওই তখন এই 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 ইনস্ট্রুমেন্টটা ইউজ করে, রিভার্স রেপোটা ইউজ করে, যেটা হচ্ছে যে সুদের হারে, যে হারে কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, হ্যাঁ অন্যান্য ব্যাংক, অন্যান্য ব্যাংক থেকে টাকা ধার নেয়, ধার নেয় বলতে মানে অন্যান্য ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে, কেন্দ্রীয় ব্যাংক ধার নেয় না, আসলে জিনিসটা হচ্ছে টাকা তুলে নেওয়া, তাদেরকে অফার করা, আসো 8.50, হ্যাঁ তুমি শুধু শুধু বসা রাখবা কেন, আমার কাছে আসো, আমারটা তো সিকিউর, তুমি পাবলিক সেক্টরে তুমি 8.5%-এ দিলে ওই টাকাটা নাও আসতে পারে, খেলাপি হইতে পারে, আমি তো খেলাপি হবো না, আমার কাছে রাখো, তখন ওরা অলস টাকাগুলো এখানে ইনভেস্ট করে, ব্যাংক থেকে টাকা ধার নেয়, বা অন্যান্য, এটা ধার নেয় বলিয়েন না, এটা বলবেন এই যে অন্যান্য ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংকে যে সুদের হারে টাকা জমা রাখে, সেটা হচ্ছে রিভার্স রেপো, এই 8.50%-এ, তার মানে ওই যে ব্যাংক গুলো কি করে, নিজের কাছে টাকা রাখে না, সেন্ট্রাল ব্যাংকে দিয়ে দেয়, তাহলে দিয়ে দিলে বিনিময়ে নিজের কাছে রাখলে টাকা নাই, বরং সেন্ট্রাল ব্যাংকে দিলে 8.50%, কি সুন্দর লাভ পাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে রিভার্স রেপো, তাহলে রিভার্স রেপোর মাধ্যমেও তো মার্কেট থেকে সরকার টাকাটা তুলে, সরি কেন্দ্রীয় ব্যাংক টাকাটা তুলে নিচ্ছে, রেপো রেটের মাধ্যমে ওই যে ইন্টারেস্ট রেট বাড়াইয়া ওদেরকে দিচ্ছে কম, রিভার্স রেপোর মাধ্যমে ওদের থেকে নিয়ে নিচ্ছে, এটা অ্যালিউর করতেছে, আসো আমার কাছে ইনভেস্ট করো, এই এটা রিভার্স রেপো, রিভার্স রেপোর মাধ্যমে কিন্তু এই যে এই যে পলিসি রেট কিভাবে কাজ করে, রিভার্স রেপোটাই এভাবে করে মানি সাপ্লাইটা নিয়ন্ত্রণ করে। তারপর আছে স্পেশাল রেপো, হ্যাঁ স্পেশাল রেপো মানি সাপ্লাইর সাথে রিলেশন নাই, স্পেশাল রেপো, স্পেশাল রেপোটাকে এসএলএফ বলে, আমি আসবো এসএলএফ এ, স্পেশাল রেপো এটার রেট হচ্ছে 11.50%, মানে এটা সবচেয়ে বেশি, আমি স্পেশাল রেপো আর এসএলএফ এসডিএফ এগুলো শুনে, এগুলো ঝামেলা আছে, যেমন স্পেশালটারে এসএলএফ বলে না এসডিএফ বলে, আবার রিভার্সটারে এসএলএফ বলে না এসডিএফ বলে, আপনি এগুলো যদি টেকনিক্যালি মনে না রাখেন ভুলে যাবেন, আমি কিভাবে মনে রাখতাম, স্পেশালে এসএল আছে, এসএলএফ, হ্যাঁ রিভার্সে তার মানে বাকিটা রিভার্স, হ্যাঁ বাকিটা রিভার্স, রিভার্স হচ্ছে এসডিএফ, এখানে আবার মিলাতে যান না, এখানে তো আবার ডি নেই, না আমি একটা মনে রাখবো,
ওইটা দিয়ে বাকি যেটা আছে ওইটা রিভার্স। আর রেপো তো রেপোই, বুঝেন নাই? স্পেশাল রেপোটা কি এসডিএফ হবে না এসএলএফ হবে, ওটা আগে ঠিক করেন। আসে কিন্তু স্পেশালের মধ্যে স্পেশাল এল, স্পেশাল, এই যে স্পেশাল, আর রিভার্স রেপো বাকিটা এসডিএফ। আচ্ছা যাক, স্পেশাল হচ্ছে ধরেন ওভারনাইট দেয়, এই যে কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক থেকে যে হারে টাকা ধার নেয় অন্যান্য ব্যাংকগুলা, তবে যারা বলতে পারো মা আপনি তো রেপোতে বললেন কেন্দ্রীয় ব্যাংক থেকে যে হারে টাকাটা ধার নেবে সেটা রেপো, তাহলে আবার স্পেশাল কেন আসলো? এই কারণে তো এটা স্পেশাল। ওই রেপোর কিছু কথা আছে, রেপোতে এই যে স্পেশালের মধ্যে কোনো জামানত রাখতে হয় না, রেপোতে জামানত রাখতে হয়। হ্যাঁ, স্পেশাল ওই রেপো একটা নির্দিষ্ট টার্ম হয়। আর মনে করেন এটা ওভারনাইট, মানে আমার একদিনের জন্য টাকাটা দরকার, একদিন, আমার এখন কাউন্টার সামলাতে পারতেছি না, আমার আর রেপো আমার নেওয়া শেষ, রেপো তো নিতে পারতেছি না, এমন অবস্থা, আমার কোনো সিকিউরিটিজ নাই, রেপোতে সিকিউরিটি জমা দিতে হয়, মানে জামানত দিতে হয়। স্পেশাল রেপো কোনো জামানত ছাড়া, কোনো জামানত ছাড়া, হ্যাঁ, এটা হচ্ছে ওভারনাইট, যে হারে টাকা ধার নাই এটা হচ্ছে ওভারনাইট। ওভারনাইট মানে একদিনের জন্য, এই কারণে রেটটা একটু বেশি, 11.50। এটা স্পেশাল এই কারণে, কারণ তুমি এখন নিরুপায়, তুমি একদিনের জন্য বা এক দুই দিনের জন্য তুমি নিচ্ছ, আসো 11.50, আসো ইমার্জেন্সি, আসো নিয়ে যাও। তো এটা খুব সহজে কিন্তু ব্যাংকগুলো কিন্তু এটা নিতে চায় না, একদম নিরুপায় হইলে, মানে আর অপশন নাই, তখন কিন্তু এই এসএলএফ এ কিন্তু নাই। এগুলোতে আসবো, প্রত্যেকটা আলাদা আলাদা টপিকে আলোচনা করব। তাইলে গেল এটা, এই কিভাবে কাজ করে এটা বললাম। নীতি সুদের বেশি থাকলে কি হয়? নীতি সুদের বেশি থাকলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নিবে কম, তাহলে সুদ বেশি হলে, হ্যাঁ, ওরাও ঋণ দিবে কম, সুদ বেশি হলে ওরা নিতে চাইবে না, ওরা নিতে না চাইলে ওরাও ঋণ দিবে কম, ঋণ কম দিলে মানুষের হাতে টাকা যাবে কম, আলটিমেটলি ওভারঅল এটা ইনফ্লেশনে হিট করবে মানুষের হাতে। আবার এটা হলে একটা আবার সমস্যা আছে, হ্যাঁ, রেপো রেট বাড়ালে, গতকালকে বললাম রেপো রেট বাড়ালে মানুষের হাতে টাকা কম যাবে, মানে ইনভেস্টমেন্ট কম হবে, ব্যাংকগুলো ইনভেস্ট করতে পারবে কম, হ্যাঁ, যার কারণে ওই যে শিল্পোদ্যোক্তারা তারা ঋণ পাবে কম, তারপরে প্রবৃদ্ধিটা কমে যাবে, কর্মসংস্থান কমে যাবে, বিনিয়োগ হবে না, আলটিমেটলি দেশেরই লস এটা। তারপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে অতিরিক্ত তারল্য আছে এটা পারবেন। হ্যাঁ, জীবনে মুদ্রানীতির প্রভাবটা, মানব জীবনে মুদ্রানীতির প্রভাব, আমাদের জীবনে মুদ্রানীতির প্রভাব আছে, নাইলে মিয়া 6 মাস পর পর কেন খাইদে কাজ নাই, এগুলা বাইকে কাম করতেছে নাকি? আমাদের অলরেডি বুঝে যাচ্ছেন কি প্রভাব, মূল্যস্ফীতি, আমাদের মূল যে প্রভাবটা মূল্যস্ফীতি, আমরা এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত, আমরা খুবই মানে কষ্টে আছি, এই কষ্টটা লাঘব করার জন্য ওনারা 6 মাসে একবার বসে। তাহলে মুদ্রানীতির প্রভাব, মুদ্রানীতির প্রভাব হচ্ছে এই যেটা আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে। এগুলা এগুলা পয়েন্ট, মানে এগুলা জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে মুদ্রানীতির প্রভাবকে কেন মুদ্রানীতিতে দিচ্ছে, এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য, মুদ্রানীতি প্রণয়ন করতেছে। তারপর হচ্ছে অপ্রয়োজনীয় ভোগকে নিরুৎসাহিত করা, মূল্যস্ফীতির মাধ্যমে এই যে দেখেন অপ্রয়োজনীয় ভোগ নিরুৎসাহিত করা, খুব সুন্দর পয়েন্ট, অপ্রয়োজনীয় ভোগ নিরুৎসাহিত করা, অপ্রয়োজনীয় ভোগ নিরুৎসাহিত করা মানে কি? এই যে এইখানে এই যে মুদ্রানীতিতে আপনার ওই যে সুদের হার বাড়াই দেয়, পলিসি রেট বাড়াই দিলে ওই যে ব্যাংক ঋণের সুদের হার বেড়ে যায়, তখন মানুষ ওই যে অপ্রয়োজনে বিনিয়োগ, ঋণ নেয় না, ঋণ নিয়ে ঘি খায় না, ওই যে ঋণ করে ঘি খায় না। তারপর হচ্ছে ওই যে ঋণ করে তো ইম্পোর্ট করা লাগে, তো খাবার ওই যে বিলাসবহুল যে দ্রব্যগুলো এগুলো ইম্পোর্ট কম হয়, কারণ প্রয়োজনে পাচ্ছি না, আমি আবার বিলাসবহুলটা ইম্পোর্ট করার জন্য ঋণ পাবো, ওগুলো ইম্পোর্ট কম হলে, হ্যাঁ, মানুষের হাতে টাকা কম, ইম্পোর্ট হয়েছে কম, ওই অপ্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু ইয়া হয়। তারপর হচ্ছে বিলাস পণ্যে, এই যে বিলাস পণ্যে এলসি মার্জিন বাড়াই দেয়, বাড়িয়ে দিয়ে পণ্য আমদানি হ্রাস টানা হয়। এটা কি? এই যে বিলাস পণ্যের এলসি মার্জিন মানে হচ্ছে এলসি, আমি যতটুকু জানি, এটা আমি পুরো মনে নাই, সেটা হচ্ছে এলসি মার্জিন হচ্ছে কোনো জিনিস এলসি, কোনো ইম্পোর্ট করতে হলে তো এলসি খুলতে হয়, তো এলসি খোলার বিপরীতে ওরা ব্যাংকে কিন্তু একটা একটা সিকিউরিটি মানি হয়তো জমা দেওয়া লাগে, যে আমি তো $1,000 পণ্য ইম্পোর্ট করব, তো $1,000 পণ্য বা $10,000 পণ্য ইম্পোর্ট করব, কিছু পরিমাণ কিন্তু জামানত রাখতে হয়।
তো ব্যাংক, যারা ইম্পোর্ট ব্যবসায়ী এরা কিন্তু পকেটে টাকা থাকে না, ওরা কিন্তু লোন করে ইম্পোর্ট করে তারপর ওটা বিক্রি করে প্রফিট থেকে তারপরে যে ব্যাংকে ওই যে আমদানির যে খরচটা, এলসির খরচটা দেয়। তো এখন যে আমদানিকারক সে 5 কোটি টাকা দামের পণ্য আমদানি করবে, তার কাছে কিন্তু 5 কোটি টাকা থাকে না। সে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে ওটা আনায় ব্যাংকের মাধ্যমে, এলসি মানে লেটার অফ ক্রেডিট, ওটা ব্যাংক হচ্ছে গ্যারান্টর। আমি টাকাটা আমি এখন দিতে পারতেছি না, ওই কাস্টমার আমি যার থেকে আনতেছি তাকে ব্যাংক ওই টাকাটা দিয়ে দেয়। আমি সেল যে প্রোডাক্ট সেল করার পর আমি টাকাটা আমার ব্যাংকে দিয়ে দিব, এই এলসির মূল জিনিস। কিন্তু এই মুদ্রানীতিতে কিন্তু এলসি মার্জিন 100% করে দিছে। এই যে ইয়ার সময়, এই যে ডলার ক্রাইসিসের সময় এলসি মার্জিন 100% করে দিছে নগদ, এই যে বিলাস পণ্যে, বিলাসবহুল যেমন ঝাড়বাতি, তারপর ইলেকট্রনিক্স, এগুলো যেগুলা মানে বিলাসবহুল পণ্য, যেগুলা মৌলিক নেসেসিটি না, ওগুলাতে এলসি মার্জিন মানে তুমি ওগুলো ইম্পোর্ট করতে হলে তুমি 100% তুমি টাকা জমা দাও। তখন তো ব্যবসায়ী নিরুপায়, সে বুঝে 5 কোটি টাকার পণ্য ইম্পোর্ট করতে 5 কোটি জমা দিয়ে তারপর আনবে। এরকম এত এত ভালো ব্যবসায়ী না এরা, টাকা মানে ব্যবসা তো স্বাভাবিক, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার বিজনেস, এরা তো সব টাকা নিয়ে বসে নেয়, ওদের তো সব তো ওরা ওই যে ব্যবসা, এই যে শিল্প কারখানায় স্থাপনেই খরচ হয়ে যায়, ওরা লোন নিয়ে কাজ করে সবকিছু। যার কারণে এলসি মার্জিন যখন 100% করে দেয়, তখন কিন্তু বিলাস পণ্যগুলো আমদানি কমে যায়। বিলাস পণ্য আমদানি কমে গেলে মানুষ কিন্তু ওইদিকে ব্যয়টা কমাই দেয়, ওইদিকে ব্যয়টা কমাইলেই তো আমার অর্থনীতির লাভ। ইম্পোর্ট কমে যাচ্ছে, আমার ডলার বেঁচে যাচ্ছে, আমার ইম্পোর্ট কমে গেলে আমার প্রোডাকশন বাড়তেছে, আমার দেশীয় গুলো দিয়ে সাপ্লাই, যে মানুষ দেশীয় গুলো দিয়ে প্রয়োজনটা মেটাচ্ছে, দেশীয় গুলোর যদি প্রয়োজন মেটায় তাহলে দেশীয় এই যে শিল্পের বিকাশ ঘটবে। অনেক এগুলো একটার সাথে একটা ইন্টার রিলেটেড। তারপর হচ্ছে সুদের হার বাড়ালে প্রবৃদ্ধিতে প্রভাব পড়তে পারে। হ্যাঁ, সুদের হার বাড়ালে কিভাবে প্রবৃদ্ধিতে প্রভাব পড়তে পারে, যে বললাম সুদের হার বাড়ালে এই যে আপনার ব্যাংক ঋণের সুদের হার বেড়ে যাবে, সুদের হার বাড়লে বিনিয়োগ কম হবে, বিনিয়োগ কম হলে কর্মসংস্থান কমে যাবে, কর্মসংস্থান কম হলেই তো প্রবৃদ্ধিতে এটা প্রভাব পড়বেই স্বাভাবিক। ফলে কর্মসংস্থানের সুযোগও কমে যায়। মুদ্রানীতির প্রভাব হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অপ্রয়োজনীয় ভোগকে নিরুৎসাহিত করে। তারপর হচ্ছে আমাদের এই যে কর্মসংস্থানে প্রভাব ফেলে। তারপর হচ্ছে এই যে জিডিপি প্রবৃদ্ধিতে প্রভাব ফেলে, বিলাস পণ্যের যে ব্যবহার কমায়। তারপর মুদ্রানীতির মাধ্যমে সরকারি বেসরকারি খাতের ঋণের প্রবাহ কত হবে সেটা নির্ধারণ হয়, সরকারি বেসরকারি খাতের ঋণের প্রবাহ। হ্যাঁ, সরকারি বেসরকারি খাতে ঋণের প্রবাহ, সরকারি বেসরকারি খাতে ঋণের প্রবাহ কিন্তু আমাদের জীবনে অনেক বড় প্রভাব ফেলে। সরকারি খাতে যদি বেশিরভাগ ঋণ যদি সরকারি খাতে চলে যায়, হয়তো আমরা ভর্তুকি টর্তুকি পাবো এক জিনিস, কিন্তু আবার ওটার নেগেটিভ ইফেক্ট আছে, প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট কম হবে। প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট কম হলে তাহলে যে জিনিসটা আমার শিল্পের উন্নয়নের জন্য যাওয়ার কথা ছিল, ওই জিনিসটা সরকার নিয়ে নিচ্ছে, তার মানে আমার শিল্পের উন্নয়ন কম হবে। শিল্পের উন্নয়ন কম না হলে প্রোডাকশন কম হবে, প্রোডাকশন কম হলে জিনিসের দাম অটো বেড়ে যাবে, এগুলো অনেক ইন্টার রিলেটেড। তারপর হচ্ছে আবার ঋণের প্রবাহ বাড়িয়ে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হয়। আবার মুদ্রানীতির মাধ্যমে কিন্তু ঋণের প্রবাহটা বাড়ায়, যে প্রাইভেট সেক্টরে ঋণের প্রবাহ বাড়ায় দিলাম, ঠিক আছে, আমি এবারে বেশি একটা লক্ষ্যমাত্রা অনেক বেশি গতবারের তুলনায় 10% বেশি প্রাইভেট সেক্টরে আমি এবার ইনভেস্টমেন্ট করব, তাহলে ঋণের প্রবাহ বাড়ালে এরা অর্থনীতিতে অনেক বড় সুফল বয়ে আনে। আচ্ছা, যাই হোক, আপনাদের কাছে কেমন লাগতেছে সেটাও তো বুঝতেছি না, আমি মোবাইলটা নিই। চলে গেছেন মনে হয়, কি রে, এক দুজন আছে নাকি দেখি। 18 জন আছে, বাহ মাশাল্লাহ। তার মানে 18 জনের কাছে, মানে ওদের মনে হয় আর করার মতো কোনো কাজ নাই মনে হয়, কারোর মেসেজ দেওয়ারও লোক নাই আপনাদের। হ্যাঁ, চ্যাটিং ফ্যাটিংও তো করতে পারেন, এখানে কি ক্লাস করতেছেন? দেখি আপনাদের মতামত জানি, ভাল লাগতেছে কিনা একটু জানান তো। ভালো লাগলে বলেন, আর নাহলে এখনই ক্লাস শেষ করে দিই, বাদ দেন। হুম হুম, কোথায় কই, কেউ তো ভালো লাগতেছে বলে না। হ্যাঁ, অনেক ভালো লাগছে, যাক একজন পাইছি। আরে আপনার মনে হয় কেউ নাই বেচারা, এই মরা লেকচারটাও আপনার কাছে ভালো লাগতেছে। আপনি আর কারো কাছে ভালো লাগতেছে না? এনপিএল মানে কি, প্রভিশন শর্টফল কেউ? সুন্দর, এই যে এই জিনিসগুলোই তো শিখতে হবে, এই জিনিসগুলো বলার জন্যই তো আমি আছি। অন্তর দাস, আসিরে ভাই আছি, বুঝছি ভাই আপনার কষ্ট আমি বুঝতেছি। এনপিএল মানে নন পারফর্মিং লোন, প্রভিশন শর্টফল মানে কি, এগুলো আজকে এগুলো কিছু বলবো, কোনো অসুবিধা নাই। ভাইভাতে বেশি জিজ্ঞেস করে এনপিএল কত। হ্যাঁ, এনপিএল মানে নন পারফর্মিং লোন, যেটাকে খেলাপি ঋণ বলে। হ্যাঁ, এই খেলাপি ঋণের ইংরেজি নাম হচ্ছে নন পারফর্মিং লোন, খেলাপি ঋণ, খেলাপি ঋণ, এটাকে ইংরেজিতে বলে নন পারফর্মিং লোন, যেটাকে এনপিএল বলে আর কি, এনপিএল।
আমার ভাইভাতেও জিজ্ঞেস করছিল, আরে আমি ভুলে গেছিলাম আসলে ভাই ভাই ইয়াতে এখন যে নুরুন নাহার ম্যাডাম আছে আর কি, বাংলাদেশ ব্যাংকের যে ডিজি 1 আর কি, ডেপুটি গভর্নর, ওনার বোর্ডে আমি 3 বার ভাইভা করছি, মনে অসাধারণ। ওনার বোর্ডে পড়ার কারণে আমি উঠে গেছি মনে হয় 3বারই। আমি বাংলাদেশ ব্যাংকে 3বার ভাইভা দিছি, তিনোটাতেই চাকরি পেয়েছি। একটা হচ্ছে সিনিয়র অফিসার প্রবাসী কল্যাণ, আর একটা বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল, আর বাংলাদেশ ব্যাংকের রেডি। আমার লাক এত ভালো, আমি ওনার বোর্ডে পড়ছি, উনি পুরো মায়ের মতো। উনি আমার এনপিএল জিজ্ঞেস করছিল, মানে উনি না, ওনার বোর্ডের আরেকজন মেম্বার এনপিএল সম্পর্কে জিজ্ঞেস করছিল। আমার ওই সময় আসলে এত প্রেশার মাথায় আসতেছিল না, এই এনপিএল কি জানো, আমার মাথায় মানে কি এনপলি এনপলি আসতেছিল। সেটি একটা কি ব্র্যান্ড আছে না মেলামাইনের, এনপলি, মাথার মধ্যে এনপলি ঘুরতে। অথচ আমি এগুলো সব জেনে বুঝে গেছি। এরপর বলো যে তুমি খেলাপি ঋণ চিনো না জানো না, আমি বললাম হ্যাঁ স্যার, এনপিএল নন পারফর্মিং লোন। বললো যে তাহলে এটা এখন কত, আমি বললাম যে এত। এই তখন এবার যে আমি ট্র্যাকে আসছিলাম। তো যাই হোক, প্রভিশন শর্টফলটাও বুঝাই দেন না স্যার? হ্যাঁ ওকে, অবশ্যই না, বুঝাবো বুঝাবো প্রভিশনটা একটু পর। আজকের এটাতে প্রভিশনটাও রাখছি এখানে, আপনাদেরকে শিটটা দিয়ে দিব। এটা পড়লে আমার ক্লাসের সাথে মিলে পড়লে এটা বুঝে একটা ভালো আইডিয়া পাবেন। ওকে, আমি ক্লাসে আসি। সেটা হচ্ছে খেলাপি ঋণ গেল। পলিসি রেট গুলো কি কি, এটা কিন্তু রিটেনে আসে, এটা চেঞ্জ হয়, কিছু জিনিস চেঞ্জ হয় না, এটা একটু রেট গুলো শিখে রাখেন। পলিসি রেট গুলো কি কি আছে, পলিসি রেট, হ্যাঁ, পলিসি রেটের মধ্যে রেপো আছে, হ্যাঁ, রেপো আছে 10%, যেটাকে বলে এসএলএফ। এখন আপনারা পারবেন এসএলএফ। এসএলএফ হচ্ছে স্পেশাল রেপো, স্পেশাল রেপো, স্পেশাল রেপো, স্পেশাল রেপো। স্পেশাল রেপো আছে কত, আর এসডিএফ, এসডিএফ রিভার্স রেপো, রিভার্স রেপো। তাইলে দেখেন, রেপো 10%, হ্যাঁ, রেপো হচ্ছে, আচ্ছা এটা বলবো, এসডিএফ রিভার্স রেপো, এটা হচ্ছে এসএলএফ। রিভার্স রেপো হচ্ছে 8.50%, এটা 11.50%, এটা কি 9.50 কেন, এটা ক্লিয়ার হয়ে নিয়েন, এটা একটু দেখে নিয়েন, এগুলো আছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে আছে। তারপর হচ্ছে ব্যাংক রেট, হ্যাঁ, ব্যাংক রেট হচ্ছে 4%। হ্যাঁ, এটা গেল একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে রিজার্ভ রেশিও, এটা এটা পড়াবো। রিজার্ভ রেশিও, রিজার্ভ রেশিওর মধ্যে এখানে দেখেন এসএলআর আর হচ্ছে সিআরআর। সিআরআর সবার ক্ষেত্রে 4%ই প্রায়। যদি ট্র্যাডিশনাল ব্যাংকিং হয়, ট্র্যাডিশনাল ব্যাংক মানে গতানুগতিক, যে আমাদের 61টা ব্যাংকের মধ্যে 10টা ব্যাংক বাদে, হ্যাঁ 10টা ব্যাংক আছে ইসলামী ব্যাংক, ওই 10টা ব্যাংক বাদে যে বাকি যে ট্র্যাডিশনাল ব্যাংকিং, ওই ট্র্যাডিশনাল ব্যাংকদেরকে এসএলআর 13% মেনটেন করতে হয়। আমি বলতে পারেন 13, আপনি তো এসএলআর পড়ানি নেই আসলে, ওই রেপো টাইপো এগুলো বললে যতটা সহজে বুঝছেন আলোচনা করার কারণে, এটা একটু পরে আলোচনা করতেছি। এসএলআর হচ্ছে 13%, সিআরআর 4%। তারপর হচ্ছে ইসলামী ব্যাংকিং এর জন্য আইবি, ইসলামী ব্যাংকিং এর জন্য এসএলআরটা একটু কম 5.5%, আর এটা কিন্তু 4% সিআরআর। তারপর হচ্ছে ডিপোজিট টেকার, ডিপোজিট টেকার এফআই, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মানে এরা ব্যাংক না, এরা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। তো কোন আর্থিক প্রতিষ্ঠান, যেগুলো মানুষ থেকে ডিপোজিট নেয়, আর্থিক প্রতিষ্ঠান আছে না কিছু, আছে মানুষ থেকে ডিপোজিট নেয়, ওদের জন্য, ওদের জন্য এসএলআরটা হচ্ছে 5%। ডিরেক্ট আসতে পারে যে হোয়াট ইজ দ্য এসএলআর রেট ফর যে ডিপোজিট টেকার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আপনি যদি না শিখেন তাহলে আপনি 1 নাম্বার থেকে বঞ্চিত হবেন, অথবা প্রিলিতে 1 নাম্বার আপনি পাবেন না, 1 নাম্বার না পেলে আপনি 500 জন পরে যাবেন, সেটা আপনার বিষয়। তারপর হচ্ছে এটা হচ্ছে 1.5% ডিপোজিট টেকার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে। আর নন ডিপোজিট টেকার, নন ডিপোজিট টেকার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য এটা, এটা হচ্ছে 2.5%। ওরা কোনো সিআরআর মেনটেন করতে হয় না। তাহলে এই জিনিসগুলো আসলে কি একটু পরেই বুঝিয়ে দিচ্ছি। এডির ভাইবা বাংলাতে হয় নাকি ইংলিশে হয়, আসলে এটা ভ্যারি করে, বিসিএস এর মতো ওরকম রিজিড ইংলিশে হয় না, স্যারের উপর। এক্সটার্নালরা যদি ওভাবে ইংলিশে করে ইংলিশে বলবেন, নাহলে বাংলা অনুমতি চেয়ে বাংলা। বাংলাদেশ ব্যাংকের ভাইবা আসলে এতটা প্রভাব ফেলে না, 25 নাম্বার ভাইবা তো, ওটাতে তেমন একটা জিনিস না। হুম, ক্লাসে আসি। সেটা হচ্ছে, দেখেন ব্যাংক রেট, প্রথমে আমি রেপো, রেপো নিয়ে বলে ফেলছি। রেপো নিয়ে আরো কিছু বলার আছে, যেমন রেপো কেন, রেপো হচ্ছে রিপারচেজ এগ্রিমেন্ট, রিপারচেজ এগ্রিমেন্ট। জানেন রেপো আর স্পেশাল রেপোর পার্থক্য যে একটু বললাম, যে রেপো হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নিবে। আগে এটা বলে ফেলি, এসএলআর সিআরআরটা বলি। এসএলআর, স্টেলার হচ্ছে স্ট্যাটিউটরি, স্ট্যাটিউটরি, স্ট্যাটিউটরি লিকুইডিটি,
রেশিও, অনেকের রিকোয়ারমেন্টও বলে রেশিও। স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও হচ্ছে, মনে রাখবেন, আমরা আমানত, এই যে তোমার ব্যাংকে যারা টাকা আমানত রাখি, বা আমরা যারা গ্রাহক আছি, তারা আমরা ব্যাংকে ডিপোজিট রাখলাম। ব্যাংকে ধরুন আমি 100 টাকা ডিপোজিট রাখলাম, ও কিন্তু এই 100 টাকা পুরোটাই কিন্তু আরেকজনকে দিয়ে দিতে পারবে না। হুম, আরেকজনকে মানে লোন আকারে দিতে হবে, তাহলে সে কাউন্টার কিভাবে ইয়া করবে? আমার যে কোনো সময় আমার 100 টাকার মধ্যে আমার 5 টাকা দরকার হইতে পারে, আমি 5 টাকাটা আমার কিভাবে দিবে? সে যদি 100 টাকা পুরোটা যদি ইনভেস্ট করে বসে থাকে, আরেকজনের লোন দিয়ে দেয়। এই কারণেই আসলো যে এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এটা হচ্ছে তুমি তোমার ক্যাশ সামলানোর জন্য, তোমার ওই যে কাস্টমারদের, তোমার যারা ডিপোজিট রাখছে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংক নিয়ম করে দিল, তুমি 13% এসএলআর, তুমি 13% তোমাকে নগদ ইয়াতে রাখতে হবে, বিভিন্ন ফর্মে রাখতে হবে, লিকুইডেবল ফর্মে রাখতে হবে। তুমি টাকায় রাখতে পারো, অথবা গোল্ডে রাখতে পারো, অথবা গভর্নমেন্ট সিকিউরিটিজে রাখতে পারো। গভর্নমেন্ট সিকিউরিটিজ, হ্যাঁ, গভর্নমেন্ট সিকিউরিটি মানে হচ্ছে যে বিভিন্ন বন্ড, তারপর ট্রেজারি বন্ড, ট্রেজারি প্রাইস বন্ড, মানে যেগুলো আছে সরকারি বিভিন্ন বন্ড, যেগুলো বাংলাদেশ ব্যাংকে দিলে সাথে সাথে টাকা কনভার্ট করা যাবে। আমি কাস্টমার কাউন্টারে আমার চাপ সামলানোর জন্য ওদের ক্যাশ টাকা লাগবে, আমি এগুলো ভাঙে নিতে পারবো, এরকম। এভাবে না, এটা তুমি 13% রাখতেই হবে তোমার কাছে, এটা অবশ্যই মেনটেন করতে হবে, নাহলে তো গ্রাহক ও টাকা জমা দিয়ে পরে টাকা পাবে না। এটাই যে নগদ টাকা মানে লিকুইডে বলে যে লিকুইডিটি, লিকুইডিটি রেশিও, তোমাকে অবশ্যই টাকা অথবা গোল্ড অথবা গভর্নমেন্ট সিকিউরিটি আকারে ওই 100 টাকা 13 টাকা কিন্তু তোমার কাছে রাখতে হবে। এটা কেন? ওই গ্রাহকের স্বার্থ রক্ষার জন্য, গ্রাহক আসলে যাতে তার কিছু টাকা হইলেও পায়, ওভার দা কাউন্টার মানে ওটিসি সেবাটা যাতে পায়। হ্যাঁ, তুমি একদম সব দিয়ে দিলেও কি পাবে? এটা হচ্ছে এসএলআর। সিআরআরটা দেখেন, সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও নাম দেখলে বোঝা যাচ্ছে এটা ক্যাশ রাখতে হবে, তবে এটা নিজের কাছে না। বাংলাদেশ ব্যাংকে এই এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে 4%, ওই যে ক্যাশ রিজার্ভ রেশিও তো 4%। ট্র্যাডিশনাল বলেন, তারপর হচ্ছে ইসলামী ব্যাংকিং বলেন, ডিপোজিট, এই দুইটা বাদ, এই দুইটা এটা মেইন। আমাদের হচ্ছে ট্র্যাডিশনাল ব্যাংকিং আর ইসলামী ব্যাংকিং, এরা সবাই সিআরআর মানে সকল ব্যাংক। বাংলাদেশে 61টা ব্যাংক আছে, 61টা ব্যাংকের সবাই, প্রত্যেকেই বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আমাকে অনেকে প্রশ্ন করে, বাংলাদেশ ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট আছে নি? আমার অনেকে জিজ্ঞেস করে, আমার একটা বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেন না, আমার লোন লাগবে। আমরা অনেকে মেসেজ করে, ভাই একটা কথা ছিল, ফেসবুকে দেখলাম আপনি বাংলাদেশ ব্যাংকে চাকরি পেয়েছেন, আমার একটা লোন লাগতো। ও মারে, আমি কোথায়? আমাদের নিজেদেরই অ্যাকাউন্ট, আমরা ডাচ বাংলা অ্যাকাউন্টে চলি, এটা বলতে শরম। আমরা চলি ডাচ বাংলার, এই যে এটিএম ইউজ করি আমরা, যদিও আমাদের অ্যাকাউন্টটা সমিতির, মানে বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা মিলে একটা সমিতি করছে, ওই সমিতিতে আমাদের টাকাগুলো পেমেন্ট আলাদা করে। কারণ কেন? বাংলাদেশ ব্যাংক আমাদেরকে বেতন দেওয়ার জন্য, চাইলে একটা ব্যাংক খুলতে পারে কিন্তু এটা খুলবে না, কারণ আমার সৃষ্টি হয়েছে ব্যাংকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। আমি নিজেই যদি ব্যাংক একটা খুলে বসে থাকি, তাহলে তো এটাতে আমার একটা পার্সোনাল ইন্টারেস্ট তৈরি হয়ে যাবে, আমি আমারটারে সুবিধা দিতে চেষ্টা করব। এই কারণে বাংলাদেশ ব্যাংক কোনো এই যে এটিএম কার্ড বা আমাদের বেতনের জন্য আমরা ডাচ বাংলার কার্ড কেন ইউজ করতে হচ্ছে? বাংলাদেশ ব্যাংক কি চাইলে কার্ড একটা বানাইতে পারে না যেটা সব বুথেই কাজ করবে? না, এটা করবে না। করার চেষ্টা এখনো এটা নিয়ে আলোচনা হচ্ছে যে ইন্টার অপারেবল কিছু একটা বের করার জন্য, কিন্তু বাংলাদেশ ব্যাংক এটা করবে না, কারণ এটা হলে তো অন্যদের কার্ড আমারটারে আমি সুযোগ সুবিধা দিতে যে অন্যদেরকে আমি বঞ্চিত করব। আমি আমার আমার ইন্টারেস্ট চিন্তা করবো। যাই হোক, এই যে বাংলাদেশ ব্যাংকে 4% ক্যাশ রাখতে হয়, এটা ক্যাশ, গোল্ড সিকিউরিটিজ গভর্নমেন্ট এগুলা না, ক্যাশ রাখতে হয়, ক্যাশ রাখতে হয়। তাহলে ভাইবাতে একটা প্রশ্ন করে, হ্যাঁ, জিজ্ঞেস করে তোমাকে, তুমি একটা ব্যাংক, তোমার কাছে একজন 100 টাকা আমানত রাখলো, তুমি এটার কয় পার্সেন্ট তুমি লোন আকারে দিয়ে, মানে কত টাকা তুমি লোন হিসেবে দিতে পারবা আরেকজনকে? মনে রাখবেন, এই যে 100 টাকা, এটাতে মেবি আমি ভুল না করলে আরো একটা জিনিস অ্যাড হয়, এটা এটা শিওর থাকেন, ওই 100 টাকার মধ্যে 13 টাকা চলে যাবে এসএলআর। এসএলআর এ তুমি গোল্ড বলো, টাকা বলো, অথবা এই যে গভর্নমেন্ট সিকিউরিটিজ বলো, এগুলোতে কিন্তু 13 টাকা তুমি রেখে দিতে হবে, এটা তুমি দিতে পারবা না। আবার 4 টাকা তো তুমি বাংলাদেশ ব্যাংকে দিয়ে রাখছো ক্যাশ আকারে, বাংলাদেশ ব্যাংকে দিয়ে, এটা কেন? বাংলাদেশ ব্যাংক কেন এটা নেয়? ওই যে গ্রাহকের স্বার্থ রক্ষার জন্য। যদি কোনো কারণে ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, কোনো ঋণগুলো ফেরত না আসে, তাহলে গ্রাহককে কি দিবে? গ্রাহক কার কাছে যাবে? ব্যাংক তো দেউলিয়া। ওই বাংলাদেশ ব্যাংকের কাছে যে 4% টাকাটা আছে, ওরা ওই যে 1 লাখ টাকার একটা বিধান আছে, আপনার যত কোটি টাকাই থাকুক 1 লাখ টাকা করে পাবেন, ওই বাংলাদেশ ব্যাংক ওই 4% থেকে টাকাগুলো দিবে। তারপর হচ্ছে এই যে এটা এই 4% থেকে, আবার এই 4% এর বিনিময়ে কিন্তু ওরা আবার লোন নিতে পারে, বলে যে আমার কাছে তো টাকা নাই, দেন না আমারও 4% তো আমার আছে, আমার একটু কিছু টাকা দেন না, ওখান থেকে দেয়, আবার দিয়ে দিতে, ওগুলো বহুত হিসাব কিতাব আছে।
তাহলে 13 আর 4 মিলে হচ্ছে 17। তার মানে 100 টাকার মধ্যে আপনি 17 টাকা কাউকে দিতে পারবেন না। 17 টাকার 4 টাকা ওনার কাছে, বাংলাদেশ ব্যাংকের কাছে, আর 13 টাকা আপনার কাছে রাখে দিচ্ছেন এই ফর্মে। হ্যাঁ, এগুলো আপনি এইভাবে রাখতে হবে, আপনি কাউন্টার খালি করতে পারবেন না। তাহলে এই 17 বাদে বাকি কত থাকে? হ্যাঁ, বাকি 73 নাকি না? 100 থেকে 17 গেলে কত আমি এটা পারতেছি না সিরিয়াসলি। 100 থেকে 20 গেলে 80, 17 গেলে কত? 83। বাকি 83 টাকা কিন্তু আপনি ইনভেস্ট করতে পারবেন। আরে, বাকি 83 টাকা আপনি কিন্তু কাউকে হইছে নি এর 17 83 হলে 17 7, ঠিক আছে। আল্লাহ, অঙ্কে তো মানে 12টা বাজে দিছি আমি। যাক, এই জিনিসটা তাহলে সিআরআর বুঝছেন কিনা, এই সিআরআর সবাই বুঝছেন কিনা এটা বলেন দেখি। আমি মেসেজ দেখি। ফাও ফাও নাকি বাক্যে আলাপ করতেছি। আপনাদের সময় নষ্ট হলে বাদ দেন, ক্লাস এখনই বন্ধ। কি দরকার শুধু শুধু? আর 10 মিনিট সময় নিব। সিআরআর বলেন, সিআরআর বুঝতেছেন? বাহ, 20 জন আছে, যাক। আমার মতো অবাক আরো আছে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বুঝছেন তাহলে, ওকে। তাহলে সিআরআর গেল। তাহলে বাংলাদেশ ব্যাংকে 4% ক্যাশ রাখতো, তাহলে সিআরআরও গেল। তাহলে আবার ব্যাংক রেটটা আসলো কোত্থেকে? হ্যাঁ, সিআরআর গেল। তাইলে ব্যাংক রেট, ব্যাংক রেট হচ্ছে 4%, যেটা বলে ব্যাংক রেট 4%, সিআরআর 4%। ব্যাংক রেট এটা আলাদা জিনিস। ওই ব্যাংক রেটটা পড়বেন আপনি রেপোর সাথে। রেপো, তারপর হচ্ছে রিভার্স রেপো, রিভার্স রেপো, স্পেশাল রেপো, স্পেশাল রেপো, এরপর হচ্ছে ব্যাংক রেট। ব্যাংক রেট 4%, রেপো হচ্ছে 10, এটা রিভার্স রেপো। স্পেশাল রেপো এই 11.5, 8.5। তাহলে এই 4টা আবার আসলো কোথায়? এটা আবার সিআরআর না। সিআরআর তো আমি বাংলাদেশ ব্যাংকে টাকা রাখি দিছি। এটা হচ্ছে লোনের ইন্টারেস্ট রেট, এটা হচ্ছে 4%। এটা হচ্ছে একেবারে অবস্থা খারাপ। যেমন রেপোতে, রেপো নিতে একটা কথা আছে, এই যে কথাটা ইম্পর্টেন্ট শুনে। রেপো যে 10%, আমি বাংলাদেশ ব্যাংক তোমাকে ঋণ দিব, তখন আমি তোমাকে বলবো আমি তোমাকে এমনি দিব না, তুমি তোমার সিকিউরিটি সিকিউরিটি জমা দাও আমার কাছে। হ্যাঁ, এই যে ধরেন আমি ব্যাংক বললো যে ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকে যা বললো যে আমার 3 মাসের জন্য 5 কোটি টাকা, ধরেন 50 কোটি টাকা দেন। হ্যাঁ, 50 কোটি টাকা দেন। তখন বাংলাদেশ ব্যাংক বলে যে না, আমি তোমাকে জামানত ছাড়া তো 50 কোটি টাকা দিব না। তো জামানত কি আছে? ওই যে ও যে এসএলআর মেনটেন করছে, এসএলআর যে গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনে রাখছিল, ওই এসএলআর এর ওই 13% থেকে কিছু সিকিউরিটিজ বাংলাদেশ ব্যাংকে জমা রাখবে। ওই যে এটা হচ্ছে রিপারচেজ। রিপারচেজ বাংলাদেশ ব্যাংক বলে যাবে তুমি আমার কাছে জামানত দাও, তুমি আমার টাকাটা ফেরত দিয়ে দিলে তোমার আমি আবার এটা দিয়ে দিবো, এটা আমি আবার ক্রয় করে নিবো, মানে তোমার আবার ওটা দিয়ে দিবো। এটা হচ্ছে রিপারচেজ আর কি। বাংলাদেশ ব্যাংক জামানতটা নেয়, আবার ফেরত দিয়ে দিবে এই শর্তে, ওইটা এটাই। এই তাহলে ওই এসএলআর থেকে এখানে একটা ইয়া থাকে, জামানত থাকে। রেপোতে একটা জামানত থাকে, আর এটা স্বল্প মেয়াদি হয়। রিভার্স রেপোটা হচ্ছে রেপোর উল্টা। রেপোর মাধ্যমে ঋণ দেয়, হ্যাঁ, যে হারে ঋণ দেয়। আর রিভার্স রেপোটা হচ্ছে উল্টা, রিভার্স মানে উল্টা। তার মানে অন্যদের থেকে আমি টাকা নিই, সেটা 8.5%। তারপর হচ্ছে স্পেশাল রেপো, হচ্ছে ওই যে রেপোতে জামানত দিতে হয়। স্পেশাল রেপো হচ্ছে তোমার স্পেশাল সিচুয়েশন, তোমার জামানত নাই, কিছু নাই, দেওয়ার সুযোগ নাই, তোমার এখন কাউন্টার সামলাইতে হবে। স্পেশাল রেপো তো ওভারনাইট, মানে একদিনের জন্য, এক রাতের জন্য, আজকে নিচ্ছ কালকে দিয়ে দিবা। সেটা হচ্ছে স্পেশাল রেপো 11.50%। এটাতে কোনো জামানত দিতে হয় না, এটাই। আর একটা হচ্ছে যেটা ব্যাংক রেট। এই ব্যাংক রেট হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। এটা সহজেই কাউকে দেয় না। 4% ইন্টারেস্ট আসলে কাউকে তেমন একটা দেয় না। 4% ব্যাংক রেটে আমরা পাই। আমরা যে হাউস লোন পাবো, হাউস লোন 1,20,00,000 যেটা পাবো, ওটা 4% রেটে। তারপর হচ্ছে আমাদের কার লোন, কার লোন অবশ্যই 1% রেট, ওটা রেট 1%টাও কমাই দিবে, 0% করে ফেলতে পারে। তো ব্যাংক রেট হচ্ছে একেবারে স্পেশাল, মানে যার অবস্থা একেবারেই খারাপ তারে দীর্ঘমেয়াদী ঋণ দিবে। দীর্ঘমেয়াদী, সেটা 4%, সহজে কাউকে দেয় না। ব্যাংক রেটের ব্যবহার এখন খুব কম। হুম, গেল এটা। তাহলে তাহলে গেল ব্যাংক রেট বলে ফেললাম। বাণিজ্যিক ব্যাংকগুলো যে হারে কেন্দ্রীয় ব্যাংক হতে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করে তাকে ব্যাংক রেট বলে। ওই যে দীর্ঘমেয়াদী ঋণ, হ্যাঁ, কোনো কোলেটারাল সিকিউরিটিজ লাগে না এই ক্ষেত্রে। রেপো রেট বললাম, বাণিজ্যিক ব্যাংকগুলো যে হারে কেন্দ্রীয় ব্যাংক হতে স্বল্প মেয়াদী ঋণ গ্রহণ করে, এটা আপনারা জানেন। রিভার্স রেপো রেট হচ্ছে তার উল্টাটা, মানে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে টাকা যে হারে তুলে নেয়। স্পেশাল রেপো রেট হচ্ছে যেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক তার ওভারনাইট ঋণ দিয়ে যে সুদের হার ব্যবহার করে, তাকে স্পেশাল রেপো বলে। তারপর হচ্ছে সিআরআর।
সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, অলরেডি বলে ফেলছি, নগদ, যেটা নগদ বাংলাদেশ ব্যাংকে রাখতে হয়। এসএলআর হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, যেটা হচ্ছে তার যে মোট আমানতের আমানত, যে বিভিন্ন গ্রাহকরা যে আমানত রাখছে ওই আমানতের যে অংশটা সে গোল্ড, ক্যাশ অথবা গভর্নমেন্ট সিকিউরিটিজ আকারে রাখতে হয়, মানে লিকুইডেবল ফর্মে রাখতে হয়, মানে যেটাকে সহজে টাকায় কনভার্ট করা যাবে। মোট কথা হচ্ছে লিকুইডেবল ফর্ম, এই কারণে লিকুইডিটি, এই যে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, বিধিবদ্ধ সংরক্ষণ, এই যে তরলতার অনুপাত। আচ্ছা, প্রভিশন, যেটা এক ভাই বললেন, প্রভিশন, প্রভিশন কি? হ্যাঁ, প্রভিশন হচ্ছে আমি যখন একটা লোন দিব, এটা প্রভিশন হচ্ছে যে ঋণের বিপরীতে একটা ঋণ দিলে, এটা তো হইতে পারে যে এমনও আছে যে এই ঋণের টাকাটা হয়তো, এই যে এখন সালামকে দিয়ে এই টাকা ফেরত আসবে না, অথবা এই টাকা হয়তো কিছু টাকা ফেরত, তাহলে আমি আমি আগে থেকে সতর্ক হয়ে নিলাম, আমি এই 5 টাকা ঋণ দিলাম, এই 5 টাকা ঋণের বিপরীতে আমি 1 টাকা আমি আমার লাভ থেকে কেটে রাখি দিলাম। ও যদি কোনো কারণে যদি 1 টাকা ফেরত দিতে ব্যর্থ হয়, তাহলে আমি এখান থেকে নিয়ে নিলাম, মানে ভবিষ্যতে এটা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের জন্য। এক সময় যদি পুরো ব্যাংক নাই হয়ে যায়, এই প্রভিশন হচ্ছে ওই যে ঋণের বিপরীতে, ঋণের বিপরীতে যে টাকাটা সংরক্ষণ করতে হয়। তাহলে ঋণের বিপরীতে ধরো আমি 5 টাকা ঋণ দিয়ে, 5 টাকা ঋণ দিয়ে কি আমি 5 টাকা সংরক্ষণ করব না। একেবারে একটা লোন কখন, যখন এটা ইয়া হয়ে যায়, ক্লাসিফাইড হয়ে যায়, ক্লাসিফাইড মানে শ্রেণীকরণ হয়ে যায়, মানে এটা যে ব্যাড লোন, এটা আর ফেরত আসবে না, এটা যখন আপনি কনফার্ম হয়ে যাবেন, যখন বাংলাদেশ ব্যাংক থেকে অডিট হয়ে যখন বলবে যে এই টাকা তো আর ফেরত আসবে না, আপনিও বুঝে গেলেন বাংলাদেশ ব্যাংক অডিট করে ক্লাসিফাইড ঘোষণা করে দিল, সিএবি তে ক্লাসিফাইড ঘোষণা করে দিল, বলে যে এই ঋণ আর ফেরত আসবে না, তখন ব্যাংক ধরেন 800 কোটি টাকা লোন করলো, 800 কোটি টাকা লাভ করলো, দেখা গেল যে ওই 100 কোটি টাকার মতো ঋণ এগুলো ক্লাসিফাইড হয়ে গেছে, তখন ব্যাংক ওই যে ওই বছর 800 কোটি টাকা যে লাভ করছে, ওখান থেকে 100 কোটি টাকা নিয়ে ওটা আলাদা করে একটা বাংলাদেশ ব্যাংকের একটা ডস আছে, ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন, ওটা দেখভাল করে, ওই 100 কোটি টাকা যেটা ক্লাসিফাইড হয়ে গেছে, যে টাকা ফেরত আসবে না, ওই 100 কোটি টাকা তুমি আলাদা আগে রাখো, এ টাকা ফেরত আসবে না, এটা মানুষের টাকা, তুমি লাভ থেকে এটা রাখো, মানুষকে পরে দিতে হবে না, এই 100 কোটি টাকা, এটাকেই বলে প্রভিশন। মানে ঋণের বিপরীতে যে সঞ্চিতি, ঋণের বিপরীতে ব্যাড ঋণ, মানে যে খেলাপি ঋণের বিপরীতে যে টাকাটা জমা রাখতে হয়, তাকেই বলে প্রভিশন। তাহলে প্রভিশন কিন্তু ভালো ঋণ, যেগুলো আমি, মানে আমি এখন 100 টাকা দিছি, এই 100 টাকা পুরোটা আমি ফেরত পাবো আমি জানি, তারপরও 1% অথবা 0.5% কিন্তু প্রভিশন রাখতে হয়, কারণ বলা যায় না ভবিষ্যৎ 10 বছর পরে কি হইতে পারে জানা না, আমি 1% এটার বাবু রেখে দিই, এরকম। তো এই প্রভিশন নিয়ে একটা ঝামেলা আছে। প্রভিশন প্রভিশন রাখলে কি হয়, ব্যাংকগুলো সাধারণত প্রভিশন রাখতে চায় না, ব্যাংকগুলো চায় না তারা খেলাপি হোক, খেলাপি মানে বাংলাদেশ ব্যাংক ওদেরকে ক্লাসিফাইড করে দেয়, ক্লাসিফাইড করলে মানে এটা খেলাপি ঋণ বললে, দেখা গেলো যে ওই ব্যাংক ধরো 800 কোটি টাকা লাভ করছে, কিন্তু দেখা গেলো যে ও যে এবার ঋণ বিতরণ করছে এর মধ্যে 400, ধরো 500 কোটি টাকা লোন আদায় হয় নাই, এগুলো খারাপ লোন হয়ে গেছে, ব্যাড লোন হয়ে গেছে, বিএল বলে এটাকে, হ্যাঁ, ব্যাড লোন, ব্যাড লোন হয়ে গেছে, তার মানে 500 কোটি টাকা লস, মানে এই টাকা ফেরত আসবে না। তখন তো বাংলাদেশ ব্যাংক বলবে যে ঠিক আছে তুমি এবার প্রভিশন রাখো, 800 কোটি টাকা থেকে 500 কোটি টাকা এবার বাদ দাও, থাকে আর 300 কোটি টাকা, তা সরকারি ট্যাক্স ম্যাক্স বাদ দিলে আর ওর জন্য কি থাকে, ও শেয়ার হোল্ডারদেরকে কি দিবে, ওর খরচ কি করবে, এই কারণে ওরা চায় না প্রভিশন রাখতে, এই কারণে প্রভিশন শর্টফল যেটা বলে, ব্যাংকগুলো প্রভিশন জমা রাখতে চায় না, ওরা লুকোচুরি করে, ওদের খারাপ ঋণগুলো হইলে ওরা এটা লুকিয়ে রাখে, বাংলাদেশ ব্যাংক ওই যে ইন্সপেকশন করে বের করা লাগে, ওরা মানে, কারণ এটা প্রকাশ করলে দুই দিকে লস, কারণ ওদের লাভের পরিমাণ কমে যাবে, লাভের পরিমাণ কম, কম যদি হয় ওই এমপ্লয়ীদেরও তো ওই যে ডিভিডেন্ড যেটা প্রফিট বোনাস যেটা পায়, ওদের তো প্রফিট কম হবে, বোনাস কম হবে, বেতন কম হবে, ব্যবসা কম হবে, শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাবে কম, যার কারণে প্রভিশন শর্টফল, বিভিন্ন ব্যাংকের প্রভিশন শর্টফল, ওরা এই ক্ষেত্রে একটা লুকোচুরি করে। কথা কি বুঝে গেছে? যে ভাইটা প্রভিশন শর্টফল নিয়ে কথা বলছেন, উনি যদি বেঁচে থাকেন, তাহলে একটু বলেন তো আপনি বুঝছেন কিনা প্রভিশন শর্টফল। একটু বলেন তো আপনি বুঝছেন কিনা প্রভিশন শর্টফল। কই কোন ভাই বলছেন? কোন মহান ভাইটা প্রভিশন শর্টফল নিয়ে জিজ্ঞেস করছেন? হাত তুলেন। কই কোন ভাই বলছেন? কোন মহান ভাইটা প্রভিশন শর্টফল নিয়ে? আহারে ভাইটা মনে হয় বেঁচে নাই আর, আফসোস। জি সারা, এই সারা, আপনি কি আপনার গার্লফ্রেন্ডের মেসেজ দিতে এখানে কি মেসেজ দিয়ে দিছেন নাকি? আমি তো স্যার, সারা না তো। আরে
একটু মজা করলাম, খালি পড়াইলে হয় না। যাক, প্রভিশন বুঝলেন। তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ফাংশন এন্ড ইন্ডিপেন্ডেন্স নিয়ে আজকে একটু বলার, 1 ঘন্টা হয়ে গেছে তো, আর আজকে আর ক্লাস না নেই। আরো নেওয়ার ইচ্ছে ছিল বাংলাদেশ ব্যাংকের ফাংশন এবং বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স রোল। বাংলাদেশ ব্যাংকের রোলটা একটু বলে ফেলি। বাংলাদেশ ব্যাংক কি জানেন? 1972 সালের বাংলাদেশ ব্যাংক অর্ডারের মাধ্যমে কিন্তু বাংলাদেশ ব্যাংক তৈরি। বাংলাদেশ ব্যাংকের মূল কাজ হচ্ছে বাংলাদেশের যে ব্যাংক ব্যবস্থাটাকে ইয়া করা। বাংলাদেশ ব্যাংকের কাজগুলো কি কি? বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে মুদ্রানীতি প্রণয়ন। হ্যাঁ, প্রধান কাজ মুদ্রানীতি প্রণয়ন। এটা ভাইভাতে প্রণয়ন বেশি জিজ্ঞেস করে। বাংলাদেশ ব্যাংকের 3টা কাজ বলো। তুমি যদি বলো যে বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে এই যে সরকার সকল ব্যাংক সমূহের ব্যাংক না, এমন 3টা বলতে হবে যেটা মোস্ট ফান্ডামেন্টাল 3টা। তুমি যদি বলো যে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপায়, এটা বাংলাদেশ ব্যাংকের কাজ না। মুদ্রানীতি প্রণয়নটা হচ্ছে আসল। 3টা বলতে বলবে। আবার কিন্তু রিটেনেও আসে এই যে তোমার 3টা বাংলাদেশ ব্যাংকের 3টা ফাংশন লিখতে বলে। ওই 2 নম্বরের রিটেনের নাম্বারে একটা 3টা ফাংশন লিখতে বলে। আপনি যদি বলেন খালি টাকা ছাপায়, বাংলাদেশ ব্যাংক সমূহ ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, অনেকগুলোই আছে, 7-8টার মধ্যে মূল 3টা বলবেন। প্রথমটা হচ্ছে মুদ্রানীতি প্রণয়ন। মানি সাপ্লাই নিয়ন্ত্রণ, হ্যাঁ মানি সাপ্লাই। ওই যে কিভাবে মানি সাপ্লাই নিয়ন্ত্রণ করা অলরেডি বলে ফেলছি। রেপো রেটের মাধ্যমে মানি সাপ্লাই নিয়ন্ত্রণ, মার্কেটে কত টাকা যাবে যাবে না রেপো রেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে, এসএলএফ এর মাধ্যমে নিয়ন্ত্রণ করে, এসডিএফ এর মাধ্যমে নিয়ন্ত্রণ করে। তার মানে হচ্ছে মুদ্রা সরবরাহ